আমি সব অফিসারদেরকে দেখতেছি যে এই সেনা কল্যাণের চাল ডাল আতা ময়দার হিসাবে অনেক ব্রিগেডিয়ার কর্নেল যারা বসে বসে প্রতিদিন প্ল্যান করেন, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সবাই এটা জড়িত আছে। এটা তো সশস্ত্র বাহিনীর কাজ না। সশস্ত্র বাহিনী এইগুলো কেন করবে? তারা তো সামরিক বিষয়ে চিন্তা করবে, গবেষণা করবে, এটার সক্ষমতা বাড়ানোর জন্য পরিকল্পনা করবে। ব্যবসা তো তাদের কাজ না। ঢাকা শহরের সব উচ্চ শ্রেণীর এলিটসদের বিয়ে দেওয়ার দায়িত্ব সশস্ত্র বাহিনীর না। সমস্ত আপনি বড় বড় ঢাকা শহরের শ্রেষ্ঠ ইয়েগুলো আপনি দেখবেন যে হলগুলো দেখবেন সশস্ত্র বাহিনীর। ওয়াই? ডিফেন্স ল্যান্ড, এখানে তো মিলিটারি এস্টাবলিশমেন্ট হওয়ার কথা। এই জিনিসগুলোর থেকে এখনো সরকারের নজরে কেন আসছে না? এটা আমার টোটালি এখন একটা ইয়ার নিয়ন্ত্রণে চলে গেছে। মানে এটা যারা সংস্কার বিরোধী, এখন সংস্কার বিরোধী কারা? যারা এই সমস্ত সশস্ত্র বাহিনীর আইন, এই প্রাগৈতিহাসিক আইনের সুযোগ নিয়ে যারা একটা বিরাট একটা মনস্টার হয়ে গেছে, আর্থিক বলি আর ক্ষমতা বলি দুইটা মিলে এত তারা শক্তিশালী হয়ে গেছে, আইন যদি সংস্কার হয় তাহলে তো এটা হারাবে। আমার মনে হয় আমাদের প্রতিবেশীর সাথে যে সিকিউরিটি সিচুয়েশনের যে চেঞ্জটা আসছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কারণে, আমরা আবার সেই বলা যেতে পারে 81 সাল বা 80-81 সাল বা তার সেই থেকে শুরু করে 75-এর পরবর্তী বলা যেতে পারে, 75-এর পরবর্তী এবং বারবার যখন বিএনপি ক্ষমতায় এসছে, হিলট্রাক্সের যে সিচুয়েশন ছিল এবং ওই একটা পিস ট্রিটি যেটা হয়েছিল তার আগ পর্যন্ত, তার পরবর্তীতে আমরা দেখলাম যে আমাদের যে যারা পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী ছিল তাদেরকে প্রকৃত অর্থে তো সাহায্য করেছে বা ট্রেনিং দিয়েছে, তাদেরকে মানে শেল্টার দিয়েছে এবং সবকিছুই তারা করেছে আমাদের প্রতিবেশী। কিন্তু তার আমরা যে চুক্তিটা করেছি, আমরা যে আন্ডারস্ট্যান্ডিং এ এসেছিলাম, আমরা তাদের সন্ত্রাসীদেরকে কিন্তু হস্তান্তর করে দিয়েছি 2009-এর পরে। সেই সিচুয়েশনটা আমার মনে হয় এখন আর নাই 2009-এর পরে যে সিচুয়েশনটা ছিল, যার পরিপ্রেক্ষিতে আবার পাহাড়ের সন্ত্রাসীরা সংগঠিত হচ্ছে, এটা একটা দিক। আর একটা হচ্ছে যে আমরা মায়ানমারের এবং আরাকানের পরিস্থিতির যে পরিবর্তন, এটার মধ্যেও আমাদের প্রতিবেশী প্লে করছে এবং দেখা যাবে যে এই রোহিঙ্গা এবং আরাকানের এই সমস্ত সন্ত্রাসীদের মধ্যেই তারাই আমাদের দেশের ভিতরে ঢুকে সন্ত্রাসী কার্যক্রম করবে। এইটার যে ওয়ার্নিংটা অলরেডি বিভিন্ন ভাবে বলা হচ্ছে, এটার প্রতিক্রিয়াতে আমার ধারণা মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিকিউরিটি ওয়ার্নিং যেটা তার নাগরিকদের জন্য দিয়েছে, এবং এটা শুধু হিলট্রাক্সের কথা বলছে। আর দেশের মধ্যে যেটা দিচ্ছে সেটা হচ্ছে এই যে আমি আসছি, আওয়ামী লীগের নেতারা বিভিন্ন বর্ডার দিয়ে দেশে ঢুকছে, তারা ঝটিকা মিছিল করছে, এটা দিয়ে একটা পাবলিকের একটা কনফিডেন্স গেইন করার চেষ্টা হচ্ছে যে আমরা আবার ফেরত আসছি। বাট আমি মনে করি যে এটা ওই তাদের ক্ষমতা বা তাদের সবকিছু শেষ পর্যায়ে একটা ডিসপ্লে টাইম, যে আস্তে আস্তে হারিয়ে যাওয়ার সময় আমরা যে একটা জিনিস আস্তে আস্তে ব্লাড হয়ে যায়, বড় একটা কিছু শেষ হওয়ার শেষ পরিণতি যেটা হয়, এই আওয়ামী লীগেরও ঠিক একই হচ্ছে। মানে মরে যাওয়ার আগে শেষ কামড় যেটাকে বলে আর কি। শেষ কামড় তো একটা অন্য জিনিস, বাট আমরা দেখতেছি যে এটা নিঃশেষ হয়ে যাচ্ছে। মানে একটা বাতিটা যখন আস্তে আস্তে নিভতে থাকে, আগের দিনের তেলের বাতিটা আপনি চিন্তা করেন, আস্তে নেভার শেষ পর্যায়ে আস্তে আস্তে অল্প অল্প জ্বলতে 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 পরে আর দেখবেন এটা নাই। আমার মনে হয় আওয়ামী লীগের এখন ওই পর্যায়ে চলে গেছে। বাট তারপরেও তারা, আমার কথা হচ্ছে যে কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করার জন্য খুব বেশি কিছু কিন্তু প্রয়োজন হয় না। আপনি একটা কোথাও আগুন ধরায় দিবেন, কোথাও একটা ককটেল মারবেন, এটার জন্য তো সত্যিকার অর্থে তেমন কোনো ফোর্সের প্রয়োজন নাই। এটা যে কেউ করতে পারে, যে কোনো নাগরিক, যে কোনো সন্ত্রাসী, যে কোনো রাষ্ট্রের আইনের প্রতি বা আইন শৃঙ্খলার প্রতি বীতশ্রদ্ধ হয়ে যে কোনো নাগরিক এটা করতে পারে। সুতরাং সেটার দিকে আমার মনে হয় আওয়ামী লীগ বেশি এমফাসাইজ করতেছে, এবং সেটার পরিপ্রেক্ষিতেই এই বিদেশের মানে একটা আন্তর্জাতিক ক্রাইসিস সৃষ্টি করার একটা চেষ্টা হইতে পারে, যে তারা হয়তো এই আক্রমণটা বিদেশি নাগরিকের উপরে করবে। আমরা যেটা হলিয়ার্টিসনে যেটা দেখলাম, মানে একটা বিরাট অঙ্কের জাপানিজ যখন ইনভেস্টমেন্টের কথা চলছিল, ঠিক সেই সময় জাপানিজ নাগরিকদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হলো এই হলিয়ার্টিসনে।
এই ধরনের ঘটনা আবারও ঘটতে পারে, এই সংখ্যা থেকেই আমার মনে হয় এই যে ওয়ার্নিংটা এসেছে। আর আমার মহসিন রশিদ ভাই যেটা বললেন যে ডিফেন্স রিফর্ম কমিশন, আমরা কিন্তু সেই অগস্ট থেকেই এই প্রথম দাবি যেটা ছিল রাওয়াতে, আমরা 28শে অগস্ট সব অফিসাররা বসেছিলাম, ওইখান থেকে আমরা দাবি হচ্ছি। আমার যতদূর মনে পড়ে প্রেস ক্লাবে আমাদের একটা প্রোগ্রামে আপনি ছিলেন, সেখানেও আমাদের একই দাবি ছিল। এটার ব্যাপারে আমরা লিখিতভাবে বিভিন্নভাবে করেছি এবং আমরা সাজেশন দিয়েছি, লিখিত সাজেশন। আমাদের পর্যায়ে আমরা কমিটি কি হতে পারে, কি কি বিষয় অ্যাড্রেস করা যেতে পারে, এগুলো বলেছি। আমার প্রশ্ন হচ্ছে যে সামরিক বাহিনীর যারা সংস্কার চায় না, তাদের দাবি হচ্ছে যে এটা কেন সিভিলিয়ানরা কেন আলাপ করবে? সিভিলিয়ানরা তো অবশ্যই আলাপ করবে, তাদের ট্যাক্সের টাকাই তো এই সশস্ত্র বাহিনী নিরাপত্তা বাহিনীদেরকে সরকার পালতেছে। তো একটা জনগণের দুঃখের বিষয় হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনীর কি আছে কি নাই, কি সক্ষমতা, কোথায় দুর্বলতা। এই যে অ্যাডভোকেট মহসিন বললেন যে কি সংখ্যা আছে সশস্ত্র বাহিনীর, আমি হয়তো জানি, আমিও এখন জানি না সত্যিকার অর্থে, মানে যুদ্ধক্ষেত্রের জন্য ডিপ্লয়মেন্টের সংখ্যাটা কত। আমি সব অফিসারদেরকে দেখতেছি যে এই সেনা কল্যাণে চাল ডাল আতা ময়দার হিসাবে অনেক ব্রিগেডিয়ার কর্নেল যারা বসে বসে প্রতিদিন প্ল্যান করেন, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সবাই এটা জড়িত আছে। এটা তো সশস্ত্র বাহিনীর কাজ না। সশস্ত্র বাহিনী এইগুলো কেন করবে? তারা তো সামরিক বিষয়ে চিন্তা করবে, গবেষণা করবে, এটার সক্ষমতা বাড়ানোর জন্য পরিকল্পনা করবে। ব্যবসা তো তাদের কাজ না। কিন্তু জনগণের দায়িত্ব সশস্ত্র বাহিনী কি করছে সেটা নজরদারি করা। বিকজ আমরা না জানলে আমাদের শত্রু জানে যে আমাদের সশস্ত্র বাহিনী কতটা দুর্বল। তো সুতরাং আমার ট্যাক্সের টাকায়, আমি কিন্তু এখন জনগণ প্রথম, তারপরে আমি রিটায়ার্ড মিলিটারি অফিসার, জনগণের টাকায় যে সশস্ত্র বাহিনীকে বলা হচ্ছে, যে ধারণা দেওয়া হচ্ছে যে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবে, বাস্তব ক্ষেত্রে যদি কোনো সরাসরি হুমকি আসে সেটা কতটুকু পারবে? আমরা যেটা দেখলাম, জনগণ তো অগস্ট মাসের বিপ্লবে এই স্বৈরাচার সরকারকে হটিয়েছে। বহির্দেশের শত্রুর আক্রমণেও কিন্তু জনগণকে এগিয়ে আসতে হবে। 71 সালে যেটা হয়েছে, সশস্ত্র বাহিনী সহায়তা করবে, বাট আমার ধারণা আমাদের সংখ্যা অনেক হলেও প্রকৃত অর্থে যুদ্ধ করার মতো, দেশ রক্ষার মতো সংখ্যা আমাদের অনেক কম, এবং সেই জন্য যেটা অস্ত্র শস্ত্র গোলা বারুদ যেটা দরকার সেটার অবস্থা আরো খারাপ। সেই জন্যই আমাদেরকে এমফাসিসটাকে রিডাইরেক্ট করতে হবে, যে আমাদের সশস্ত্র বাহিনীকে যুদ্ধে আমাদের দেশ রক্ষার জন্য যা কিছু প্রয়োজন সেটার দিকে মনোযোগ দিতে হবে। ব্যবসা প্রতিষ্ঠান, এই সমস্ত ব্যাংক, হোটেল, এগুলো রিসোর্ট পরিচালনার দায়িত্ব না। ঢাকা শহরের সব উচ্চ শ্রেণীর এলিটসদের বিয়ে দেওয়ার দায়িত্ব সশস্ত্র বাহিনীর না। সমস্ত আপনি বড় বড় ঢাকা শহরের শ্রেষ্ঠ ইয়েগুলো আপনি দেখবেন যে হলগুলো দেখবেন সশস্ত্র বাহিনীর। ওয়াই? ডিফেন্স ল্যান্ড, এখানে তো মিলিটারি এস্টাবলিশমেন্ট হওয়ার কথা। এই জিনিসগুলোর থেকে এখনো সরকারের নজরে কেন আসছে না, এটা আমি অবাক হচ্ছি। যেগুলোর উপরে কেন একটা হল্ট আদেশ দেওয়া হচ্ছে না, যে না স্টপ, তারপরে আমরা রিভার্স কিভাবে করব সেটা চিন্তা করব। আমাদের রিওরিয়েন্টেশনটা কিন্তু হচ্ছে না। আর এবং এটা নিয়ে আলাপ কিন্তু আমরা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত হিসেবে রাওয়াতে করতে চাইলেও রাওয়া ওই স্পেস দিচ্ছে না। রাওয়া টোটালি এখন একটা ইয়ার নিয়ন্ত্রণে চলে গেছে, মানে এটা যারা সংস্কার বিরোধী। এখন সংস্কার বিরোধী কারা? যারা এই সমস্ত সশস্ত্র বাহিনীর আইন, এই প্রাগৈতিহাসিক আইনের সুযোগ নিয়ে যারা একটা বিরাট একটা মনস্টার হয়ে গেছে, আর্থিক বলি আর ক্ষমতা বলি দুইটা মিলে এত তারা শক্তিশালী হয়ে গেছে, আইন যদি সংস্কার হয় তাহলে তো এটা হারাবে।